ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অণুজীব বলতে কি বুঝি? আসলে অণুজীব মানে হচ্ছে এরকম ক্ষুদ্রাকায়, হ্যাঁ? অতি ক্ষুদ্রাকার এবং যেগুলো হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না, হ্যাঁ? তাহলে যেগুলো খুবই ক্ষুদ্রাকার এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না, তাদেরকে আমরা বলি হচ্ছে অণুজীব। তাদেরকে বলি হচ্ছে অণুজীব। ইংলিশে কি বলা হয়? মাইক্রোবস। তো এই জীববিজ্ঞানের এমন একটা শাখা আছে যে শাখায় হচ্ছে অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয়। ঠিক আছে? যেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। তোমরা অবশ্যই নাম শুনছো। মাইক্রোবায়োলজির নাম শুনছো, তাই না? তাহলে আমরা বললাম অতি ক্ষুদ্রাকার এবং যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে আমরা বলি হচ্ছে অণুজীব। তাদেরকে বলি হচ্ছে অণুজীব। আচ্ছা। আর অণুজীব সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি। ওকে, তোমাদের বেসিক কিন্তু আগে স্ট্রং করতে হবে ভাইয়া। বেসিক স্ট্রং না করলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, নাইম বিন আজিজ কি মেসেজ করতেছে? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তুমি তো শুনতেই পাবা না। তুমি ওইটা অন করতে হবে। ওকে, কেউ একটা ইনবক্স করো তো। আচ্ছা, আমরা মেইন পড়ালেখায় চলে আসি। অণুজীব বললাম কি? আর মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব সম্বন্ধে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি বা অণুজীব তত্ত্ব। আচ্ছা, এই অণুজীবের একটা বংশ বিস্তার আছে না? বংশ বিস্তার, হ্যাঁ? এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ। অণুজীবের বংশ বিস্তারটাকে বলা হয় তোমার হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন বলা হয় ভাইয়া। হ্যাঁ, ট্রান্সমিশন। তাহলে এটা হচ্ছে তোমার এই যে একাডেমিক প্লাস অ্যাডমিশন ২ টার জন্য গুরুত্বপূর্ণ। অণুজীবের বংশ বিস্তারকে বলা হবে হচ্ছে তোমার ট্রান্সমিশন। তাহলে আমি আবার একটু গুছায়ে বলি ভাইয়া। ৩ টা কথা তোমাকে বলছি। অণুজীব কি? অণুজীব সম্বন্ধে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি। আর অণুজীবের বংশ বিস্তারটাকে আমরা বলবো ট্রান্সমিশন। আশা করি সবার এই ৩ টা জিনিস ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা আমাকে একটু বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। ওকে। তাহলে আমরা নেক্সট যেটা সেটা হচ্ছে অণুজীবের ২ টা পার্ট আছে এই চ্যাপ্টারে। ঠিক আছে? একটা হচ্ছে ভাইরাস, ঠিক আছে? একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে অণুজীব থেকে টান দিয়ে ২ টা পার্ট লিখে ফেলবো। একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমরা ১ম এ কি করব? ১ম এ হচ্ছে ভাইরাস সম্পর্কে একটা পড়বো, হ্যাঁ? তাহলে ভাইরাস সম্পর্কে তোমাদের যেহেতু একাডেমিক পড়ালেখা আমরা একটু ডিটেইলস আস্তে যাবো, হ্যাঁ? তো ভাইরাস সম্পর্কে তুমি কি পড়বা ভাইয়া? যে ভাইরাস আসলে জিনিসটা কি? মনে রাখবা ভাইরাস একটা ল্যাটিন শব্দ। ভাইরাস একটা কি শব্দ? ল্যাটিন শব্দ। আমি লিখে পড়াচ্ছি কিন্তু সবগুলাই। ভাইরাস একটা ল্যাটিন শব্দ। আচ্ছা, ভাইরাস ল্যাটিন শব্দ যার অর্থ কি? বিষ। ভাইরাস অর্থ কি? বিষ। তাহলে ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। আচ্ছা, এই ভাইরাসটাকে বলা হয় ব্যাকটেরিয়াকে বলা হয় আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক। আর ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। হ্যাঁ? অতি আণুবীক্ষণিক। আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখো ভাইয়া। ওকে। মানে ব্যাকটেরিয়ার থেকেও ভাইরাস হচ্ছে ক্ষুদ্র। পূর্ণিমা জাহান তোমার মাইক্রোফোনটা মিউট করো আপু। হ্যাঁ, বাম সাইডে দেখো মিউট লেখা আছে। হ্যাঁ, ওকে। আবার তুমি কথা বলার সময় অন করবা। সমস্যা নেই। ওকে। তাহলে আমাদের বেসিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভাইরাসটা হচ্ছে এরকম জিনিস যেটা ব্যাকটেরিয়ার থেকেও অতি আণুবীক্ষণিক মানে আরো ক্ষুদ্র কিন্তু। এখন তুমি কিভাবে পার্থক্য করবা? আমি তোমাকে যদি বলি ভাইয়া তুমি হচ্ছে ব্যাকটেরিয়া আর ভাইরাসের মধ্যে পার্থক্য করো তো। তো যেটা তুমি করবা, তুমি বলবো ভাইয়া আমি যদি একটা ব্যাকটেরিয়া রোধক ফিল্টার নেই, হ্যাঁ? মনে করো একটা ফিল্টার নিলা।
যে ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়া পাস করতে পারে? না। ব্যাকটেরিয়া রোধক মানে কি? ব্যাকটেরিয়া পাস করতে পারে না। তাহলে এই ব্যাকটেরিয়া রোধক যে ফিল্টার, হ্যাঁ? মনে করো একটা ছাঁকনি, এটাকে বলা হয় ছাঁকনি। তাহলে এই ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়া পাস করতে পারে না। হ্যাঁ? ব্যাকটেরিয়া বেঁধে যায়, এখানে বেঁধে যায়। মানে এখানের ছিদ্রগুলো এরকম সূক্ষ্ম যেখানে এই ব্যাকটেরিয়া যাইতে পারবে না। মানে তার চেয়ে ব্যাকটেরিয়ার চেয়ে ছিদ্রগুলো আরেকটু সূক্ষ্ম। এখন তুমি এই ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে যদি ভাইরাস দাও, ভাইরাস ইজিলি চলে যাবে। তার মানে বুঝতেছো? যে ব্যাকটেরিয়া যাইতে পারতেছে না অথচ ভাইরাস যাইতে পারতেছে। তাহলে ভাইরাস আরো কত ক্ষুদ্র? এটা হচ্ছে তোমার বোঝার উপায়। তাহলে ভাইরাস সম্পর্কে বললাম এটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে বিষ। এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক। আর ব্যাকটেরিয়াকে আমরা বলছি আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক মানে কি ভাইয়া? আণুবীক্ষণিক মানে এটা হচ্ছে তোমার অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। ঠিক আছে? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া জি। দেখা যাবে না। হ্যাঁ, নাইম বিন আজিজ এবার পারছে। তুমি ভাইয়া আমাকে একটু জানাও মাইক্রোফোনটা অন করে তুমি শুনতে পাচ্ছ কিনা? তোমার লেফট সাইডে মিউট আনমিউট ওটা অন অফ করলে তুমি হচ্ছে কথা বলতে পারবা। হ্যাঁ, ভাইয়া শুনতে পাচ্ছি পাচ্ছ? ভাইয়া। আচ্ছা, এবার এবার হচ্ছে মিউট করে দাও। জি। ওকে। তাহলে আমরা অণুজীবটা পড়তেছি আজকে সবার অনুরোধের প্রেক্ষিতে অণুজীবটা আমরা শুরু করছি। হ্যাঁ? তো অণুজীবটা আশা করি সবার ক্লিয়ার হবে। আজকের ক্লাসের পর থেকে অণুজীবের প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপর আমরা আস্তে, আস্তে ডিপে ঢুকবো। ১ম এ আমরা বলছি যারা নতুন জয়েন করছো আবার একটু শোনো। ১ম এ বলছি অণুজীবটা হচ্ছে এমন ক্ষুদ্রাকার জীব, ঠিক আছে? এবং যেগুলো হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তুমি দেখতে পাবা না। তাহলে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাবা না এরকম ক্ষুদ্রাকার জীব, সেটা হচ্ছে অণুজীব। আর অণুজীব সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি। আর এই অণুজীব মানুষের যেরকম বংশবিস্তার আছে না, তো অণুজীবেরও বংশবিস্তার আছে। তাহলে অণুজীবের যে বংশবিস্তার এটাকে বলা হয় ট্রান্সমিশন। ওকে। এবার অণুজীবের এই চ্যাপ্টারে ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে আমরা ১ম এ ভাইরাস সম্পর্কে পড়বো আর এরপরে ব্যাকটেরিয়া সম্পর্কে পড়বো। তাহলে ভাইরাস সম্পর্কে আমরা ১ম কথাটা বললাম, এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস একটা ল্যাটিন শব্দ, ভাইরাস অর্থ হচ্ছে বিষ। অণুবীক্ষণিক আর অতি আণুবীক্ষণিক। তাহলে আণুবীক্ষণিক মানে কি? যেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। ঠিক আছে? আর অতি আণুবীক্ষণিক মানে কি? আল্ট্রা মাইক্রোস্কোপ লাগবে। হ্যাঁ? তাহলে ভাইরাস জিনিসটা কি? শোনো ভাইরাসের সংজ্ঞাটা একাডেমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভাইরাসের সংজ্ঞাটা এটা লিখে রাখো। কয়েকটা কথা কাভার করে আমার ভাইরাসের সংজ্ঞাটা লিখতে হবে। আমি যদি তোমাকে বলি, তোমার বোটানি আবুল হাসান স্যারের বইটা সবাই ফলো করবা। ঠিক আছে? দেখো ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আর একটা হচ্ছে প্রোটিন আবরণ। ঠিক আছে? প্রোটিন আবরণ। তুমি বলবা যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত। আমি আবারও রিপিট করতেছি, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দ্বারা গঠিত অকোষীয়, কথাগুলো বলতে হবে কিন্তু। অকোষীয় মানে কোনো কোষ নাই। অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। কথাগুলো কাভার করতে হবে কিন্তু, বীক্ষণিক। আচ্ছা। আর কি হতে পারে ভাইয়া? এর বৈশিষ্ট্য বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী। কেন বাধ্যতামূলক পরজীবী আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, জীবদেহের ভিতরে সক্রিয়, বাইরে নিষ্ক্রিয় থাকে। তাহলে এই কথাগুলো আমার ভাইরাসের সংজ্ঞা দিতে গেলে কাভার করতে হবে। আমি তোমাকে একটু সুন্দর করে বলি। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের ভিতরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে এবং জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আমি যদি তোমাকে এটা একটু বোঝানোর জন্য একটা ভাইরাস আঁকি, মনে করো এই একটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ। ধরো এটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। আর এটা হচ্ছে তোমার এই, এই আবরণটা হচ্ছে তোমার প্রোটিন আবরণ। এই আবরণটা হচ্ছে প্রোটিন আবরণ। এটা হচ্ছে প্রোটিন আবরণ আর এটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড।
তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। কথাটা মনে রেখো, বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, যেটা কি ভাইয়া? মনে করো তোমার জীবদেহের হিউম্যান বডি, এই হিউম্যান বডির ভিতরে যদি থাকে তাহলে সেটা সক্রিয় বা অ্যাক্টিভ থাকে। তাহলে অ্যাক্টিভ থাকে মানে কি? তখন হচ্ছে জীবদেহের ভিতরে রোগ সৃষ্টি করতে পারে। কিন্তু যখন জীবদেহের বাইরে চলে আসবে তখন হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন আর রোগ সৃষ্টি করতে পারবে না। তাহলে জীবদেহের ভিতরে সক্রিয় অবস্থায় রোগ সৃষ্টি করে, বাইরে বলতে হবে নিষ্ক্রিয়। এই হচ্ছে আমার ভাইরাসের সংজ্ঞা। এইটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। সাদিয়া? জি ভাইয়া, বোঝা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একটা মেয়ে মনে হয় চলে গেছে, যে মেহেরিন না কি যেন, কোহিনূর কোহিনূর পূর্ণিমা তুমি ভাইয়া কি? হ্যাঁ বলো। একটু আগে যে বললেন ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের কথা, এই ভাইরাস কি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা ফিল্টার করা যায়? হ্যাঁ শোনো, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা ভাইরাস ফিল্টারযোগ্য নয়, বুঝছো? জি ভাইয়া। মানে ওই জিনিসটা এরকম একটা ফিল্টার যেটা ব্যাকটেরিয়াকে আটকে দিতে পারে, বুঝছো? এখন শোনো, মনে করো, এটা এটা হ্যাঁ, এই ফিল্টার দিয়ে তুমি যদি ব্যাকটেরিয়া ফেলাইতে চাও, ব্যাকটেরিয়া পাস করবে না। কারণ কি? এখানে যে ছিদ্র আছে তার চেয়ে ব্যাকটেরিয়ার আকারটা বড়। কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার চেয়ে আরো ক্ষুদ্র। তাহলে আরো ক্ষুদ্র মানে কি? ওই ছিদ্র দিয়ে ইজিলি কি হবে? বের চলে হয়ে যায় যাবে। বাইরে। হ্যাঁ, তাহলে মানে কি চলে আসতেছে মানে কি? তুমি কি ফিল্টারিং করতে পারতেছো? মানে আটকে রাখতে পারতেছো না। ফিল্টারিং মানে কি? না মনে না করো ভাইয়া। পানির ফিল্টার দেওয়া আছে। কারণ কি? এই জীবাণুগুলো বা ময়লা আবর্জনাগুলো এখানে আটকে যাবে। যখন আটকে যাবে না তখন বলা হবে ফিল্টারিং যোগ্য নয়। বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে আমরা ভাইরাসের সংজ্ঞাটা সবাই লিখতে পারবো কিনা আমাকে একটু বলো তো। সাদিয়া বলো জি তো ভাইয়া, সংজ্ঞাটা। পারবো। জি ভাইয়া, পারবো। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের ভেতরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে পারে। আর বাইরে? বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই তো সুন্দর পারছে। তাহলে বুঝছো কিনা? ওকে। তাহলে এ হচ্ছে আমাদের ভাইরাসের প্রথমের কথাবার্তা। তো ভাইরাসকে আমরা বলতেছি যে ভাইয়া এটা হচ্ছে অকোষীয়, তাই না? এখন এই ভাইরাস নিয়ে একটু বিতর্ক আছে যে এটা আসলে আসলে কোষীয় না অকোষীয়, হ্যাঁ? বলতো? আমরাই বলে দিচ্ছি যে ভাইরাসটা হচ্ছে কি? অকোষীয়। মনে থাকবে তো? জি ভাইয়া। আচ্ছা। এরপরে একটা বিতর্ক অবশ্যই থাকবে। সেটা হচ্ছে এটা জীব না জড়, বুঝছো? তো কেউ বলতেছে যে এটা হচ্ছে তোমার হচ্ছে জীব, কেউ বলতেছে এটা হচ্ছে জড়। আবার কেউ বলতেছে না এটা হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী একটা বস্তু। এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তো আমরা বলবো হচ্ছে ভাইরাসটা হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী একটা বস্তু। ভাইরাস হচ্ছে জীব ও না, জড়ও না, তার মধ্যবর্তী একটা বস্তু। তো এই ভাইরাসের আবিষ্কার এর পরবর্তী যে কথাবার্তাগুলো আসে, মানে সংজ্ঞার পরে যে টপিকটা আসে আবিষ্কার। তো আবিষ্কার নিয়ে ভাইয়া অনেক কথাবার্তা আছে, বুঝছো? ভাইরাসের আবিষ্কার। এখান থেকে ১-২টা এমসিকিউ আসে, বুঝছো? তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে আবিষ্কারের সবগুলো কথাবার্তা আমরা একটা লাইনে নিয়ে আসবো একটা ছকের মাধ্যমে। আমি তোমাকে দেখাচ্ছি আমার বইয়ের ছকটা। অ্যাডমিশনের সময় আমরা এটাই পড়াই আরকি। একটু খেয়াল করো সবাই। যে ১৭৯৬ সালে অ্যাডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করছিল। এটা আমরা ভাইরাসের আবিষ্কারের ইতিহাস বলতেছি। হ্যাঁ? তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। জিনিসটা স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে পড়তে সুবিধা হবে। তাহলে আমরা আবিষ্কারের ইতিহাস প্রথমে ১৭৯৬ থেকে শুরু করলাম। এবারে ১৮৮৬ সালে সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট এই যে মোজাইক রোগের কথা বর্ণনা করেছিল অ্যাডolf মেয়ার। ১৮৯২ সালে এসে কি হয়েছে ভাইয়া? এই যে আইভানোভস্কি, কথাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু।
টিএমভির নাম শুনছো না? তামাকের মোজাইক রোগের কারণ হিসেবে ভাইরাসের উপস্থিতির প্রমাণ করেন। তাকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তাহলে এটা একটু লাগবে যে ভাইরাসের আবিষ্কারক কে? আইভানোস কি? 1898 সালে বিজারিং টিএমভি আবিষ্কার করেন। টিএমভির আবিষ্কারক হচ্ছে বিজারিং, ঠিক আছে? আইভানোভস্কি হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস 1935 আর 1937। স্ট্যানলি তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক করেন এবং ক্লাসিত করেন। স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। 3টা এমসিকিউ এখান থেকে আসে। ভাইরাসের আবিষ্কারক আইভানোস্কি, ভাইরোলজির জনক স্ট্যানলি, আর 1937 সালে পিরে অ্যান্ড ব্যারেন, ঠিক আছে, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। এই রাসায়নিক প্রকৃতি বর্ণনার জন্য এই পিরে এবং ব্যারেনের নামটা খুবই উল্লেখযোগ্য, ঠিক আছে? কি রাসায়নিক প্রকৃতি কি ভাইয়া? একটু আগে তোমাকে দেখাইলাম যে একটা ভাইরাসের কেন্দ্রে থাকে একটা নিউক্লিক অ্যাসিড, বাইরের দিকে থাকে হচ্ছে প্রোটিন আবরণ। এই যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে ভাইরাস গঠিত, এটা হচ্ছে তারা প্রকৃতি বর্ণনা করেন কত সালে? 1937 সালে। আচ্ছা, 1952 সালে অ্যাডলফ, ঠিক আছে, এলফ বলতেছিল কি যে ভাইরাস ইজ ভাইরাস, এই উক্তিটাই আসে। কে বলছিল? ভাইরাস ইজ ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এবার 1984 ভাইয়া সালে, বিজ্ঞানী লোফ না? লোফের কথা না এটা, যে ভাইরাস ভাইরাসই? হ্যাঁ হ্যাঁ লোফ, এই যে লোফের কথাই তো বললাম, ঠিক আছে? ওকে, এরপরে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, 1984 সালে গেল এইডস রোগের কারণ হিসেবে এইচআইভি আবিষ্কার করছিল। এরকম ইতিহাস আমি আর বললাম না, তোমরা একটু মনে রাখবা যে এটা গেলটা মনে রাখবা 37 সাল 35 সাল। ভাইরাসের আবিষ্কারক, ভাইরোলজির জনক, এই কথাগুলো একটু মনে রাখলেই হবে। আচ্ছা, বাঁধন রয়, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, পারবো, হ্যাঁ, ওকে। তাহলে তোমরা কি আবিষ্কারের ইতিহাসটা বুঝছো কিনা? আচ্ছা, ওকে। আবিষ্কারের ইতিহাস যদি ক্লিয়ার হয়, এরপরে আমরা যেটা বলবো, এ পর্যন্ত 500, ঠিক আছে, 5000, এই 5000 ধরনের ভাইরাস তোমাদের বর্ণনা করা হয়েছে। এ পর্যন্ত 5000 ধরনের ভাইরাসের কথা বর্ণনা করা হয়েছে। এবার আসো ভাইরাসের তোমার হচ্ছে আয়তনের দিকে আসে একটু, যে আয়তনের কয়েকটা ইনফরমেশন শুধু মনে রেখে আয়তন আমরা শেষ করে দেব। যে ভাইরাস সাধারণত কিরকম হতে পারে, ঠিক আছে? তাহলে আয়তন বা সাইজ, ঠিক আছে, এটা হতে পারে তোমার 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত। 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখন এই ভাইরাসের 12 ন্যানোমিটারে অ্যাডমিশন টেস্টে আসে যে 12 ন্যানোমিটারের কোনটা? এটা হচ্ছে তোমার পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসটা হচ্ছে 12 ন্যানোমিটার। 300টা কি? টিএমভি, এই যে তামাক গাছের টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি। আর গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাসটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার এর মধ্যে হতে পারে। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস, এটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। আচ্ছা, 280 থেকে 300 এর মধ্যে আর কি আছে ভাইয়া? 280 থেকে 300 এর মধ্যে আরো আছে হচ্ছে তোমার এই যে তোমার ভ্যাকসিনিয়া আর ভ্যারিওলা। ভ্যাকসিনিয়া আর ভ্যারিওলা, ভ্যারিওলা 280 থেকে 300 ন্যানোমিটারে আছে ভ্যাকসিনিয়া আর ভ্যারিওলা। আচ্ছা, ওকে, তাহলে আমরা আয়তন সম্পর্কে মোটামুটি বললাম। এরপরে হচ্ছে ভাইরাসের যে আকৃতি আছে না, শেপ, শেপ বা আকৃতি, এটা নিয়ে অনেক পড়ালেখা আছে, হ্যাঁ? এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, তাই না? আমাকে একটু বলো তো বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইরাসের যে প্রকৃতি আছে না, এটা পয়েন্ট আছে ভাইরাসের প্রকৃতি। তো ভাইরাসের প্রকৃতিতে আমরা বলবো হচ্ছে যে এই যে এ লফ, ঠিক আছে, অ্যাডম লফ যেটাকে বলা হয় বিজ্ঞানী, তো এ 1952 সালে বলতেছিল যে ভাইরাসটা হচ্ছে জীব নয়, আবার জড়ও নয়, ঠিক আছে? ভাইরাস জীবও না, জড়ও না, এর মধ্যবর্তী একটা বস্তু, ঠিক আছে? মানে ভাইরাস ইজ ভাইরাসই, শেষ। তাহলে এটা গেল। আর
1974 সালে এসে ভাইরাস হচ্ছে রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু। এটা বলছিল তোমার হচ্ছে আ মানে 1974 সালে এই কথাটা বলছিল তোমার বিজ্ঞানী শালি। ঠিক আছে? শালি বলছিল যে ভাইরাস হচ্ছে জীব ও জলের মধ্যবর্তী একটা বস্তু। এই ছিল আমাদের ভাইরাসের মোটামুটি প্রকৃতি। আশা করি এ পর্যন্ত সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, এরপরে ভাইরাসের বৈশিষ্ট্যে আসো। বৈশিষ্ট্য তোমরা একটা পার্ট মনে রাখবা আর একটা পার্ট তৈরি করবা, বুঝছো? এটা হচ্ছে প্রথমে কি আছে ভাইয়া? যে জড় বৈশিষ্ট্য। আর পরে আছে কি ভাইয়া? জীবীয় বৈশিষ্ট্য। যে ভাইরাসের জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য আছে। তাই না? ওকে। এখন ভাইরাসের জড় রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে মনে রাখবা ওয়াল আর নেগেটিভ। এই কথাটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে লাগবে তোমার। যেকোনো অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটি মেডিকেল বলো, তুমি যখন অ্যান্সার করতে যাবা তখন এই বেসিকটা তোমার কাজে লাগবে। ওয়াল আর নেগেটিভ মানে এখানে সব না বোধক। বুঝছো? যেমন আমি তোমাকে পয়েন্ট গুলো যদি একটু বলি একটা দুইটা করে। প্রথমের পয়েন্টটা হচ্ছে ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, এটা আমরা প্রথমে বলে নিছি। আচ্ছা, এদের কি কি নাই? সাইটোপ্লাজম, ঠিক আছে, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, ঠিক আছে, সেল অল, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, সেল অল, আর এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, ঠিক আছে, এবার হচ্ছে সেল মেমব্রেন। তাহলে এগুলো নাই। সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, সেল অল, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এগুলো সব নাই। আচ্ছা, 2 নম্বর, এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই। এনজাইম নাই। আচ্ছা, বিপাকীয় এনজাইম নাই, ফলে এরা খাদ্য গ্রহণ করে না। এর ফলে কি নয়? পুষ্টি ক্রিয়াও নাই। এরপরে দেখবা লেখা আছে যে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। এরপরে লেখা আছে ব্যাকটেরিয়া রোধক, ফিল্টার যোগ্য নয়, যেটা আমি তোমাকে প্রথমে বলে দিছি। আচ্ছা, এরপরে আরো কি লেখা আছে? যে ভাইরাসকে ক্লাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, কলনীকরণ করা যায়। এই 5 নম্বর পয়েন্টে একটাই মাত্র পজিটিভ পয়েন্ট, আর সবগুলোই নেগেটিভ। এই 5 নম্বর পয়েন্টটাই তোমার পজিটিভ, আর সব নেগেটিভ। ঠিক আছে? জীবদেহের বাইরে নিষ্ক্রিয় মানে কি? সক্রিয় না। তো এগুলা তোমরা পড়ে নিবা। জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য তোমরা আশা করি পড়ে নিতে পারবা। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ভাইরাসের গঠন। তোমরা কি কষ্ট হয়ে যাচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। তাই লিভ নিছে যে সবাই? আচ্ছা, আমরা একটু তোমার হচ্ছে ভাইরাসের গঠনটা তো ধারাবাহিকভাবে যাইতে হবে। আমি অন্য কিছু পড়াতে যাচ্ছিলাম কিন্তু তোমরা তো সবাই লিভ নিচ্ছে। টায়ার্ড হয়ে যাচ্ছে না? অনেক মজার পড়ালেখা এই চ্যাপ্টারে, বুঝছো? টাইম লাগবে। আচ্ছা, এখন তোমাদের জীবীয় বৈশিষ্ট্যে 2টা পয়েন্ট তোমরা বুঝতে পারবে না, বুঝছো? একটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি, আর একটা হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন। ঠিক আছে? এটা হচ্ছে মিউটেশন, মিউটেশন, আর এটা হচ্ছে ভেরিয়েশন বা পরিব্যক্তি, ভেরিয়েশন। কথাটা শোনো। এই মিউটেশন বা পরিব্যক্তি, পরিব্যক্তি এটা হচ্ছে কি জানো? কোন জীবের ডিএনএ আছে না? এই ডিএনএ এর আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তনটা হচ্ছে তোমার মিউটেশন। তাহলে ডিএনএ যদি হঠাৎ বা আকস্মিকভাবে পরিবর্তন হয় সেটাকে বলা হয় মিউটেশন। আর ভেরিয়েশনটা হচ্ছে প্রকরণ তৈরি, মানে অনেকগুলো জাত তৈরি আর কি, সহজে বলা হয় যেটা আর কি, বুঝছো? তাহলে ভেরিয়েশন বা প্রকরণ তৈরি করতে সক্ষম ভাইরাস, আর মিউটেশনে সক্ষম। এটা সবাই বুঝছো তো? জি ভাইয়া। ওকে। আরেকবার বলেন ভাইয়া। মিউটেশনটা হচ্ছে ডিএনএ এর আকস্মিক পরিবর্তন। কোন জীবের ডিএনএ এর আকস্মিক পরিবর্তনটাকে আমরা মিউটেশন বলি। তো ভাইরাস আছে মিউটেশন করতে সক্ষম। আর ভেরিয়েশনটা হচ্ছে অনেকগুলো জাত বা প্রকরণ তৈরি করা হয়।
ভাইয়া সবগুলোর মধ্যে তো ডিএনএ থাকে না, কিছুগুলোর মধ্যে তো আরএনএ থাকে। তো কি শুধু ডিএনএ এর পরিবর্তনই মিউটেশন? হ্যাঁ হ্যাঁ, ডিএনএ এর পরিবর্তনই মিউটেশন আর কি। এখন শোনো, এখানে তুমি ওভারঅল ডিএনএ না বলে আরএনএ যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আরএনএ এর ক্ষেত্রে, তো তুমি নিউক্লিক অ্যাসিডের পরিবর্তন বলতে পারো, তাহলে ঝামেলা মিটে যাবে, বুঝছো? কারণ ভাইরাসের দেহে ডিএনএও থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে। তো এর আরএনএ খুব কম ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বাদ দিলাম। এবার আছে ভাইরাসের ভৌত গঠনে আসো। ভৌত গঠনে আমি তোমাদের কিছুই বলবো না। মনে রাখবা যে দুইটা জিনিস, তোমরা সুন্দর করে নোট করে ফেলবা কিন্তু। ভৌত গঠন দেখো ভাইয়া বলছি যে এর কেন্দ্রে থাকবে আছে এটা নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ধরে নাও এটা টি2 ফাস্ট ভাইরাসের গঠন, এর কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে তোমার প্রোটিন আবরণ, ঠিক আছে? একে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। মনে থাকবে? জি ভাইয়া। ক্যাপসিড মানে কি? এই যে অনেকগুলো প্রোটিন অণু একসাথে হয়ে ক্যাপসিড গঠন করে, তাহলে প্রোটিন অণুর বিন্যাসই হচ্ছে ক্যাপসিড। আচ্ছা, এখন দেখো এই প্রোটিন অণুর যে বিন্যাস এটা হচ্ছে ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করবে না? ক্যাপসিড যেরকম হবে ভাইরাসের আকার আকৃতি সেরকম হবে। ওকে, এখন এই যে প্রোটিন অণুগুলো সজ্জিত হয়ে দণ্ডাকার হেলিক্স আর গোলাকৃতির পলিহেড্রন কাঠামো তৈরি করতেছে, ঠিক আছে? এই ক্যাপসিড আবার কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত, মানে এই যে ছোট ছোট সাব ইউনিট, এগুলোকে বলা হয় কি বলা হয়? ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার। ওকে, আচ্ছা, এটা গেল আমার ভাইরাসের ভৌত গঠন। তাহলে কি থাকে? কেন্দ্রে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিয় বস্তু থাকে, আর বাইরে থাকে আছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড। ক্যাপসিডের একককে বলা হয় ক্যাপসোমিয়ার। সবার কি পারবা তো? সবাই পারবা কি না? আচ্ছা, রাসায়নিক গঠনটাও তো সেম, একই জাতীয়। এই যে নিউক্লিক অ্যাসিড থাকতে পারে, এটাকে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি হতে পারে? ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। নিউক্লিক অ্যাসিড, আরে তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শুনে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? সাব ইউনিটের কথা বলতেছিলেন।
ওকে, তাহলে ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত যেগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। এটা গেল আমাদের ভৌত গঠন। আচ্ছা, রাসায়নিক গঠনের সেম কথাবার্তা। মনে করো নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকতে পারে? ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। হ্যাঁ, রাসায়নিক গঠনে দুইটা জিনিসই হয়, একই দুইটা জিনিস। তো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আরএনএ পাবা, আর প্রাণীর ক্ষেত্রে ডিএনএ। এটা হচ্ছে সাধারণ হিসাব। আচ্ছা, এরপরে প্রোটিন আবরণ যে ক্যাপসিড আছে, যেটা ক্যাপসিড সাধারণত, এই যে ক্যাপসিড যেটা সাধারণত হচ্ছে কি জৈবিক দিক থেকে নিষ্ক্রিয়। এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয়। আচ্ছা, ক্যাপসিডের কাজটা কি ভাইয়া? দেখো এই ক্যাপসিডটা কি এই নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করবে না? এটা চারিদিক দিয়ে কি প্রোটেকশন দিয়ে রাখছে না? পাহারা দিয়ে রাখছে। যে ক্যাপসিডের কাজ যদি তোমার পরীক্ষায় আসে, তুমি বলবা যে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা। এই সবাই বুঝছো তো? আচ্ছা, জি ভাইয়া, ক্যাপসিড, বুঝতে পেরেছি। হ্যাঁ এই যে ক্যাপসিড যেটা ক্যাপসিড, ক্যাপসিড হচ্ছে, আমি প্রথমের কথাটা বললাম নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করবে, রক্ষা করবে। আচ্ছা, এরপরে ক্যাপসিড কি করতে পারে ভাইয়া? এটা একটা এন্টিজেন হিসেবে কাজ করতে পারে, এন্টিজেন হিসেবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এই কাজগুলো সুন্দর করে লিখবা কিন্তু, হ্যাঁ। ক্যাপসিডের কাজ একটা আছে নিউক্লিক অ্যাসিড, এটা ফুল মিনিং তোমরা লিখবা, আমি কিন্তু সংক্ষেপে লিখছি। নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করবে, এটা একটা এন্টিজেন হিসেবে কাজ করতে পারে। এন্টিজেন মানে কি জানো? এন্টিজেন মানে মনে রাখবা জীবাণু, বুঝছো? তোমাদের বাইরের থেকে যেগুলো আসে তোমার শরীরে, সেটা হচ্ছে এন্টিজেন। বহিরাগত মানে ফরেন পার্টিকেলস, যেটাকে তোমার বডি ডিটেক্ট করতে পারে না। আর তোমার বডিতে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজটা হচ্ছে ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে দেওয়া, ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে দেওয়া, কারণ ওটা হচ্ছে ফরেন পার্টিকেলস বা বহিরাগত বহিরাগত বস্তু। এখন এখানে ক্যাপসিডের আরেকটা কাজ হচ্ছে, এই যে সর্দি জ্বরে যে হাসি লাগে না, সর্দি জ্বরে, সর্দি জ্বরে হাসির উদ্রেক ঘটায়, হাসির, হ্যাঁ, উদ্রেক করে। তাহলে এই তিনটা কাজ হচ্ছে আমার ক্যাপসিডের কাজ। সবাই বুঝছো কিনা? বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ভাই দেখো, এটা গেল আমাদের রাসায়নিক গঠন এবং ক্যাপসিডে বললাম। এবারে দেখো রাসায়নিক গঠনে তুমি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন বললাম। এবার দেখো বহিস্থ আবরণ বলে একটা পয়েন্ট পাবা, বহিস্থ আবরণ, হ্যাঁ, বহিস্থ আবরণ। এটা কিভাবে মনে রাখবে ভাইয়া? যে এই যে নিউক্লিক অ্যাসিড ছিল, এই যে ক্যাপসিড ছিল, এর বাইরে, এর বাইরে যদি আরেকটা আবরণ থাকে, হ্যাঁ, এর বাইরে, তাহলে এই যে ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের যে আবরণ, হ্যাঁ, এটা সাধারণভাবে লিপিড আর লিপোপ্রোটিন, হ্যাঁ, লিপিড, লিপোপ্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এগুলোর সমন্বয়ে গঠিত হয় এই আবরণটা, বুঝছো? তো এজন্য এটাকে বলা হয়, এই আবরণটা যাদের থাকে তাদেরকে বলা হয় লিপোভাইরাস। ঠিক আছে? আর এই লিপিড বা লিপোপ্রোটিন যে থাকতেছে এদের একককে বলা হয় পেপলোমিয়ার, পেপলোমিয়ার। এটা তাহলে পেপলোমিয়ারটা আছে লিপিড বা লিপোপ্রোটিন, লিপিড বা ভাইয়া, লিপোপ্রোটিন। হ্যাঁ বলো। ওই যে বইয়ের মধ্যে দেওয়া এটার একক পেলপোমিয়ার, বাকি সব জায়গায় দেওয়া পেপলোমিয়ার, এটা কি প্রিন্টিং মিস্টেক হয়েছে? এটা হবে হচ্ছে তোমার পেপলোমিয়ার, হবে পেপলোমিয়ার, এই যে এটাই হবে আচ্ছা। পেপলোমিয়ার, হ্যাঁ। আর লিপোপ্রোটিন যে আবরণ যদি যেগুলো থাকে যেসব ভাইরাসের, ঠিক আছে, তাদেরকে বলা হয় কি ভাইরাস? লিপো ভাইরাস। কি ভাইরাস? লিপো ভাইরাস। ঠিক আছে? ওকে, তাহলে লিপো ভাইরাস আর লিপিড বা লিপোপ্রোটিনের স্তরের একককে বলা হয় পেপলোমিয়ার। মনে থাকবে কি না? পেপলোমিয়ার। ওকে, তাহলে আমরা মোটামুটি বহিস্থ আবরণ বললাম। এখন এই যে লিপো ভাইরাস যেগুলো আছে, বুঝছো, লিপো ভাইরাসের নামগুলো তোমার অ্যাডমিশন টেস্ট লাগবে। লিপো ভাইরাস যে কোনো অ্যাডমিশনে এই নামটা খুব গুরুত্বপূর্ণ। লিপো ভাইরাস কি কি আছে ভাই? ইনফ্লুয়েঞ্জা আছে, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে।
আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা, এরপরে কি আছে? হারপিস আছে। আচ্ছা, এই এইচআইভি আছে প্লাস হারপিস আছে। হেপাটাইটিস, তারপর এরপর হচ্ছে করোনা ভাইরাস, এগুলো তো সবগুলো লিপো কোভিড-19 ভাইরাস। আছে। ঠিক আছে? এরপরে হচ্ছে এইচআইভি হয়ে গেল তাহলে। আচ্ছা, এই তো মোটামুটি বললাম, তাই না? তাহলে লিপো ভাইরাস গুলো মনে থাকবে কিনা? ওকে। তাহলে আমরা লিপো ভাইরাস পড়ে ফেললাম। আচ্ছা, এবার আসবো আমরা ভাইরাসের প্রকারভেদে। এই হচ্ছে মজার টপিক। আজকের ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দেবো ভাবতেছি, হ্যাঁ? যদি রেকর্ড হয় আরকি। আর না হলে তো কিছু করার নাই। আচ্ছা, ভাইরাসের প্রকারভেদ ভাইয়া কি কি হবে দেখো। একটা হচ্ছে আকৃতি অনুযায়ী হতে পারে, নিউক্লিক অ্যাসিড। ভাইয়া, হ্যাঁ, বলো। লিপো ভাইরাস তো লিপো প্রোটিনের যে আবরণ, এটা তো সবগুলোর মধ্যে থাকে না, তো এটা থাকলে কি লাভ আর না থাকলে কি? আচ্ছা শোনো, যেগুলোতে হচ্ছে তোমার এই আবরণটা থাকবে, হ্যাঁ? সেগুলোকেই তো তোমার বলতেছে যে লিপো ভাইরাস। আর যেগুলোতে থাকতেছে না, ওগুলো কি? তোমার হচ্ছে লিপো ভাইরাস না। এখন সকল লিপো ভাইরাসই তোমার ভাইরাস, কিন্তু সকল ভাইরাস লিপো ভাইরাস না। এরকম না বিষয়টা? এখন তোমার কথা হচ্ছে ভাইয়া থাকলে কি আর না থাকলে কি? তুমি মনে করো একটা প্রোটেকশন তোমার হচ্ছে আ কেউ বুলেট মারতেছে, বুঝছো? তো তোমার হচ্ছে 3 মিলিমিটারের জ্যাকেট পরা। আরেকজন আছে 5 মিলিমিটারের। তাহলে বুলেটটা কি তোমার বেশি লাগবে না তার বেশি লাগবে বলো তো? এই যে তোমার বেশি লাগবে আমার কিন্তু। বেশি লাগবে। তো এই প্রোটেকশন যত বেশি থাকবে তুমি হচ্ছে ভাইরাসকে তত কিল করতে পারবা না। বুঝছো? আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভাইরাসের প্রকারভেদ। আমি তোমাকে সুন্দর করে গুছায় দেই। কি, কি হতে পারে? আকৃতি অনুযায়ী হতে পারে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী হতে পারে। নিউক্লিক অ্যাসিডের পড়ালেখা এভাবে গুছায় ফেলবা খাতায়, বুঝছো? নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী হতে পারে। আচ্ছা, এবার কি বহিস্থ আবরণ অনুযায়ী হতে পারে? ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? পোষক দেহ অনুসারে হতে পারে। পোষক দেহ অনুসারে হতে পারে। এই তো আরো কিছু ধরন আছে অন্যান্য। আমরা মেন এই ৪ টা মনে রাখলে হবে। তো ভাইয়া যেটা বলতেছিলাম, আমরা আজকে নিউক্লিক অ্যাসিডটাই পড়বো। আর নেক্সট ক্লাসে আমরা এগুলো বলে দেব। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস আছে কয় প্রকার? এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আরেকটা কি? আরএনএ ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস আছে ২ প্রকার। যে সকল ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে কেন্দ্রে ডিএনএ থাকে তাদেরকে ডিএনএ ভাইরাস বলে। এই সংজ্ঞা পরীক্ষায় আসবে। আমি যেভাবে বলছি এভাবে তুমি বলবা। যে কেন্দ্রে ডিএনএ থাকলে ডিএনএ, আর আরএনএ থাকলে আরএনএ ভাইরাস। মনে থাকবে কিনা? আচ্ছা। এখন এই অ্যাডমিশন টেস্টের খুবই ফেভারিট কোয়েশ্চেন। প্রতি বছর কোয়েশ্চেন হয় এখান থেকে। ডিএনএ ভাইরাসগুলো তুমি এই যে সবাই যে ছন্দ দিয়ে মনে রাখবা, তুমিও সেই ছন্দ মনে রাখবা। তাহলে পরীক্ষা হলে ভুলে গেলে শুনে নিতেও সুবিধা হবে। টিপুর ভাই, টিটু, টিপুর ভাই, টি2 কিন্তু এটাও ট। টিটু ভ্যানিলা হতে ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। কি বললাম? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তুমি এখানে টিপুই মনে রাখবা। এর ফজিলত আমি তোমাকে বলছি। কেন টিপুই মনে রাখবা? অন্য কিছু নাম মনে রাখবা না। দিয়ে টিপুই মনে রাখবা। কারণ দেখো এই টিপু দিয়ে আমি তোমাকে যেটা পড়াবো টিআইভি। তুমি যখন এখানে দিয়ে অন্য কোনো নাম পড়বা তখন তোমার টিএমভিও চলে আসতে পারে। টিএমভি, কিন্তু টিএমভি কিন্তু ডিএনএ ভাইরাস না। এটা একটু মনে রাখতে হবে। তাহলে টিপু পড়বা এজন্য এটা ফিক্সড। এটা প্রয়োজনের
ইংলিশে লিখবা টিপুর ভাই টিটু, এই যে টিপু। টিআইভি ভাইতে হচ্ছে তোমার ভ্যারিওলা। আমি বলে দিচ্ছি, তোমরা পরে সুন্দর করে লিখে নেবা। আচ্ছা, টি টু তে হচ্ছে টি2, টি2 ফার্স্ট ভাইরাস। ভ্যানিলাতে কি ভাইয়া? ভ্যানিলাতে মনে রাখবা ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। আচ্ছা আচ্ছা, হতেতে কি মনে রাখবা? হতেতে হচ্ছে হারপিস আর এইচআইভি, হারপিস আর এইচআইভি। ফ্রান্সে কি মনে রাখবা? ফুলকপির মোজাইক ভাইরাস। আর এলোতে হচ্ছে এডিনো হারপিস, এডিনো হারপিস বাংলায় লিখবা। এটা হচ্ছে তোমার ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক। আমার লেখা কি বোঝা যাচ্ছে? মোটামুটি আমি তো মুখে বলতেছি। টিআইভি, ভ্যারিওলা, টি2, ভ্যানিলাতে হচ্ছে ভ্যাকসিনিয়া, হতেতে হচ্ছে হারপিস, এইচআইভি, আর ফ্রান্সে ফুলকপির মোজাইক ভাইরাস, এলোতে হচ্ছে অ্যাডিনো হারপিস। এগুলো আমাদের ডিএনএ ভাইরাস। এর বাইরে যতগুলো ভাইরাস হবে সব হচ্ছে আরএনএ ভাইরাস। মনে থাকবে কিনা? মনে থাকবে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, চার্জ কি কমে গেল? হ্যাঁ হ্যাঁ, ফোন তো অফ হয়ে যেতে পারে। শোনো, একটু ব্যতিক্রম গুলো বলে দেই। ডিএনএ নরমালি হচ্ছে দ্বিসূত্রক। পরীক্ষায় কিন্তু এটাই আসবে, ডিএনএ নরমালি হচ্ছে দ্বিসূত্রক, কিন্তু কিছু ডিএনএ ভাইরাস আছে যেগুলো হচ্ছে একসূত্রক। যেমন ওই যে X117, ঠিক আছে? আর প্রোভিট্রা গোত্রের আর কি, ও M13 কোলিফাস, কোলিফাস, এগুলো একটু মনে রাখবা। M13 কোলিফাস এবং X174, এটা হচ্ছে তোমার কি একসূত্রক, কিন্তু এগুলো হচ্ছে একসূত্রক, যেটা নরমালি হয় না, একসূত্রক ডিএনএ ভাইরাস। আর আরএনএ নরমালি হয়, নরমালি হচ্ছে এটা নরমালি ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক নরমালি। আর তাহলে দ্বিসূত্রক কি হতে পারে সেটা হচ্ছে ব্যতিক্রম। এটা মনে রাখবা, রিও ভাইরাস আর ধানের বামন রোগ। রিও, রিও প্লাস ধানের বামন রোগ, এই দুইটা হচ্ছে দ্বিসূত্রক। আরএনএ হওয়া সত্ত্বেও এটা হচ্ছে দ্বিসূত্রক। মনে থাকবে? আচ্ছা, আমরা শুধুমাত্র এটুকুই থাক, ভাইরাসের প্রকারভেদের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী প্রকারভেদ, এটাই থাক। এটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো।